শুরু করব সেটা হচ্ছে কি না VNTR। VNTR তার ফুল ফর্ম কি সেটা আগে দেখে নিই। তো সেটা কি না ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। সো ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট সেটা কি বস্তু? আমরা আগের দিন বলছিলাম যে কি না ডিএনএ সিকোয়েন্স আছে, আমাদের যে ডিএনএটা সেটা আসলে কি দিয়ে তৈরি না ATGC এই বেসগুলো দিয়ে তৈরি। সো এই বেসগুলোর একটা সিকোয়েন্স আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, আর ওই সিকোয়েন্সগুলোরও কি আছে একটা ডেফিনিট পজিশন আছে আমার ক্রোমোসোমের মধ্যে। সেই পজিশনটা বা যদি সেই সিকোয়েন্সটার নামটা চেঞ্জ হয়ে যায় তাহলেই আমার কি হচ্ছে না ভ্যারিয়েশন আসে। এত অবধি আমরা আগের দিন বলেছিলাম। সো এই ক্ষেত্রে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস মানে কি না ট্যান্ডেম রিপিট সিকোয়েন্স মানে কতটা সেগমেন্ট ডিএনএ সেগমেন্ট সেটা বারবারই কি হচ্ছে না রিপিট হচ্ছে। ঠিক আছে, এই রিপিট হওয়াটা তোর কি করে না একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু ফিক্সড, ওর যা প্যারেন্টাল অরিজিন মানে প্যাটার্নিটি ডায়াগনোসিসের ক্ষেত্রে ওর ফাদারের যা ওই পার্টিকুলার পোর্শনটার রিপিট নাম্বার সেটা ওর রিপিট নাম্বারটা হচ্ছে সেম। বোঝাতে পারলাম? মানে বাবার দিকে যদি আমি কি করি না আমি আমার লিনিয়েজটাকে ট্রেস আউট করি তাহলে দেখবো বাবার বংশের মধ্যে সবার ক্ষেত্রে কিনা ওই পার্টিকুলার পোর্শনটা রিপিট হয়েছে, ওর যে নাম্বারটা সেটা হচ্ছে কিনা সেম। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। সায়ন্তন বুঝলি কি? হ্যাঁ ম্যাম বুঝলাম। তাহলে দেখ এবার সেটাকেই আমরা কি বলছি না ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। সো ট্যান্ডেম এই রিপিটসটার যদি ভ্যারিয়েশন থাকে তখনই কি হচ্ছে আমরা লিনিয়েজ টু লিনিয়েজ যে ভ্যারিয়েশন সেগুলোকে আমরা দেখতে পাই। সো দেখ এখানে আমি ঠিক তাই বলেছি VNTR are the variable tandem repeats are the repeated DNA sequences at a defined locus। পার্টিকুলার ওই লোকাসে কি হচ্ছে ওই রিপিটটা কিন্তু আছে। The repeats are clustered together and oriented in the same direction. Individuals repeat can be added or removed through কিসের থেকে হতে পারে রেপ্লিকেশন হতে পারে বা রিকম্বিনেশন এরর হতে পারে। তার ফলে কি হচ্ছে না এই রিপিটটা অ্যাডেড হতে পারে অথবা কি হতে পারে একটা নাম্বার ওর থেকে রিমুভ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে সেই ধরনের ফর্মস অফ অ্যালিলস উইথ ডিফারেন্ট নাম্বার অফ অ্যালিলস। So DNA segments vary in different individuals and are hence beneficial in identifying individuals in case of crime scene or a paternity disputes. আমি জানি আমার কাছে যে লোকটার ব্লাডটা আছে সেই লোকটার ব্লাডের সাথে আমি যখন কি করছি না ক্রাইম সিনে যে লোকটার ব্লাডটা পেয়েছি তার ব্লাডটা আমি ম্যাচ করতে যাচ্ছি তখন লোকজন কি দেখে আমি বলেছি যে পুরোপুরি ডিএনএ সিকোয়েন্সটা করতে অনেক পয়সা কড়ির ব্যাপার, সুতরাং সেটা সম্ভব অনেক সময় হয় না। তখন আমরা কি করি না এই ট্যান্ডেম রিপিট পোর্শনগুলোকে আমরা আইডেন্টিফাই করি, দেখি যে নাম্বারটা কতগুলো আছে সেই বুঝে কিন্তু ওই ক্রাইম সিনে যে ব্লাডটা পেয়েছি আর যাকে আমি সাসপেক্ট করছি তার ব্লাডটাকে ম্যাচ করানো হয়। সেই যে ট্যান্ডেম রিপিট সিকোয়েন্স অফ ডিএনএ একে আর কি বলা হয়, একে অনেক সময় কি আমরা বলি স্যাটেলাইট ডিএনএ। অনেক সময় পেশেন্ট আসতেই পারে যে স্যাটেলাইট ডিএনএ সম্পর্কে শর্ট নোটস, তখন আমরা কিন্তু এই নোটসটাই লিখবো। সো এই স্যাটেলাইট ডিএনএ মেনলি হচ্ছে কি না তিন ধরনের হচ্ছে। সো ফার্স্ট হচ্ছে কি না এমনি স্যাটেলাইট ডিএনএ, তারপরেরটা কি হচ্ছে না মিনি স্যাটেলাইট, তারপরেরটাকে আমরা কি বলছি মাইক্রো স্যাটেলাইট। সো এই যে এই নামগুলো সেটা ডিপেন্ড করছে কিসের উপরে না ওই যে বলছি রিপিট হচ্ছে, রিপিটের যে সিকোয়েন্স নাম্বার বেসগুলো ধর ATCCC মানে 5টা, এইটা কতটা জুড়ে এই রিপিটটা হচ্ছে মানে কতগুলো বেস আছে তার উপরে ডিপেন্ড করছে কি এই নামগুলো। কোনোটাকে আমরা স্যাটেলাইট বলছি, কোনোটাকে মিনি বলছি আর কোনোটাকে মাইক্রো স্যাটেলাইট বলছি। সো স্যাটেলাইট ডিএনএ দেখো স্যাটেলাইট ডিএনএ মেজার আপ টু 100 মিলিয়ন বেস পেয়ার্স। ঠিক আছে, তার মানে কি না এটা অনেকটা বেস জুড়ে কি হচ্ছে না এই রিপিটটা হচ্ছে। সো এই ধরনের স্যাটেলাইট ডিএনএ আমরা কোথায় দেখতে পাই মেনলি Y ক্রোমোজোমে। Y ক্রোমোজোমে প্রচুর জায়গায় এই রিপিটটা আছে।
সেই জন্যই হচ্ছে কি না ওয়াই ক্রোমোজোম আস্তে আস্তে আমি বলেছিলাম আগের দিন ছোট হয়ে যাচ্ছে। সো এই রিপিট রিজিয়নগুলো যদি সরে যায় তাহলে ওর ফাংশনটা তো একই রয়েছে, তো অসুবিধা আর কিছু হচ্ছে না, শুধু কি হচ্ছে ওর সাইজটা ছোট হচ্ছে। সো আর এই যে স্যাটেলাইট ডিএনএ এটা কোথায় দেখা যায় না হেটেরোক্রোমাটিন রিজিয়নে দেখা যায়। মানে কি না যেটা প্রোটিন বা যার ফাংশন কি থাকে না অনেকটাই কম থাকছে। So this makes it convenient for the researchers studying paternal genetic transmission in mammals. Next হচ্ছে কি না the density of the DNA. এটা কিসের উপর ডিপেন্ড করে না কতগুলো ওখানে বেস আছে তার উপরে ডিপেন্ড করে পার্টিকুলার একটা জায়গায়। সেখানে যদি বেস বেশি থাকে তাহলে কি হবে না তার ডেনসিটিটাও অনেক বেশি হবে। তো স্যাটেলাইট ডিএনএ যেহেতু কি হচ্ছে না ওখানে হাইলি রিপিটেটিভ ডিএনএ দেখা যায়, সেই জন্য কি হয় না তার ডেনসিটিটা অনেক কম হয় কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য জিনোম। সেই জন্যই কি বলছি এর নামটা দেওয়া হয়েছে কি না স্যাটেলাইট ডিএনএ। যেমন স্যাটেলাইট দিয়ে আমরা কি করতে পারি না যেগুলোর মানে পিকচার্সগুলো অনেক দূর থেকে যেগুলো আবছা পিকচার সেগুলোকেও আমরা কি করতে পারি না দেখার চেষ্টা করি স্যাটেলাইট দিয়ে। ঠিক তেমনি ভাবে স্যাটেলাইট ডিএনএ তো কি হচ্ছে ওই জায়গাগুলো পুরো হালকা হালকা, সেই জন্য কি হচ্ছে খুব ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে ওই সিকোয়েন্সগুলোকে। সো এই যে স্যাটেলাইট ডিএনএ এর কি আছে বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশনস রয়েছে। সো বায়োলজিক্যাল ফাংশনসগুলোর মধ্যে কি দেখতে পাই না এরা কোথায় থাকছে না সেন্ট্রোমেরিক আর পেরিসেন্ট্রোমেরিক রিজিয়নসে। সো পেরিসেন্ট্রোমেরিক আর সেন্ট্রোমেরিক রিজিয়নস কি আমরা আগের দিন দেখেছিলাম কি না একটা ক্রোমোজোম মানে এটা পার্টিকুলারলি সায়ন্তনের জন্য এখানটা যাচ্ছি, এই যে একটা ক্রোমোজোম এর হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, তাই তো। সো এর যে কাছাকাছি অঞ্চল সেটাকেই আমি কি বলছি না পেরিসেন্ট্রোমিয়ারিক রিজিয়ন। সো এই ধরনের রিজিয়নেই আমরা কি দেখতে পাচ্ছি না স্যাটেলাইট ডিএনএ গুলোর ডেনসিটিটা বেশি দেখতে পাচ্ছি। এর পরেরটা আমরা চলে ঠিক যাই আছে ম্যাম। মিনি স্যাটেলাইট। সো মিনি স্যাটেলাইট মানে কি হচ্ছে না ছোট ছোট সিকোয়েন্স। এখানে আমরা দেখছি কি না রিপিটটা রেঞ্জেস ফ্রম 9 to 100 বেস পেয়ার্স। তার মানে বুঝতে পারছিস কত একটা ছোট্ট জায়গা জুড়ে এই রিপিটটা হচ্ছে, বোঝা গেল। So many satellites have been found in association with important features of the human genome, যেটা কি আমাদের হেল্প করে না জিন রেগুলেশন, ইমপ্রিন্টিং বা ক্রোমোসোমের মধ্যে কোনো ফ্র্যাজাইল সাইট আছে কিনা। আর একটা হচ্ছে কি কাজ করে না লিঙ্কেজ স্টাডির ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই মিনি স্যাটেলাইটগুলো দেখা যায় বেশিরভাগই কি না যে জিনগুলো হচ্ছে লিঙ্কড জিন, মানে হচ্ছে কি না জড়ুয়া জিন। মানে একটা জিনকে যদি তুই একজনের ক্ষেত্রে পাস তাহলে আর একটা জিনকে ওই ইন্ডিভিজুয়ালে পাবি। ঠিক আছে। সো মেনি স্যাটেলাইট রিজিয়নস গুলো আমরা দেখতে পাচ্ছি কি না হাইলি পলিমরফিক মাল্টি অ্যালেলিক মার্কার্স ফর লিঙ্কেজ স্টাডি। আর এই মিনি স্যাটেলাইটের আর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি না এর মধ্যে হচ্ছে জিসি, এই যে সিকোয়েন্সটা এটা বেশি থাকে। তাহলে জিসি আমি আগের দিন কি বলেছিলাম যেখানে জিসি বন্ড আছে সেখানে ট্রিপল হাইড্রোজেন বন্ডস আছে, সেই জন্য সেটা হচ্ছে কি হাই ডেন্সিটি একটা রিজিয়ন। এর পরেরটা আমরা দেখছি কি না মাইক্রো স্যাটেলাইট। মাইক্রো মানে কি না মিনির থেকেও মাইক্রোটা আরেকটু ছোট, তাই তো। সো এখানে রিপিটটা কততে থাকছে না 2 থেকে 6 বেস পেয়ার্স, তার মানে কি ভীষণই অল্প, সেটাই কি হচ্ছে না বারবার রিপিটস হচ্ছে। সো সেই জন্যই তাকে কি বলছে না শর্ট ট্যান্ডেম রিপিটস অর সিম্পল সিকোয়েন্স রিপিটস। সো এক্ষুনি আমরা বলবো যে শর্ট ট্যান্ডেম রিপিটস কাকে বলে। তো শর্ট ট্যান্ডেম রিপিটস আমরা কাকে বলছি না মাইক্রো স্যাটেলাইটকে বলছি, যেখানে আমরা কি দেখছি না রিপিটগুলো কতর মধ্যে আসছে না 2 থেকে 6 বেস পেয়ার্স, এর থেকে বেশি কি হচ্ছে আর যাচ্ছে না ওটা। সো দে আর ইউজুয়ালি ফাউন্ড ইন ইনসেক্ট অ্যান্ড প্লান্ট ক্রোমোসোম, ঠিক আছে, অ্যান্ড euchromatin regions of vertebrates. So it's highly effective. So দেখো তাই জন্যই বলেছে কি না মাইক্রো স্যাটেলাইটস আর ইম্পর্টেন্ট টু দ্য পপুলেশন জেনেটিক্স বিকজ অফ দ্য ভ্যারিয়েবল নাম্বার অফ রিপিটস অ্যামং দ্য ইন্ডিভিজুয়ালস অফ আ পপুলেশন। এটাই কি হচ্ছে না পপুলেশন জেনেটিক্সের মেন কথাই কি না আমার ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটার জন্য মেন রেসপন্সিবল কি না এই মাইক্রো স্যাটেলাইটসগুলো, ঠিক আছে।
সো মাইক্রোস্যাটেলাইট মার্কার্সগুলো আমরা কি করি, ইনহেরিটস করি বোথ প্যারেন্টসের থেকে। সেই জন্য এটা প্যাটার্নিটি টেস্টিংয়ের ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর কি হচ্ছে না, মাইক্রোস্যাটেলাইটসগুলো কখনোই অ্যাফেক্টেড বাই ন্যাচারাল সিলেকশন না, ঠিক আছে, কিন্তু এরা ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই জিন ফ্লো, জেনেটিক ড্রিফট অ্যান্ড মিউটেশন। খুব স্বাভাবিক, এই যে 2 থেকে 6 বেসটার মধ্যে যদি মধ্যখানে কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা বেস চেঞ্জ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, মাইক্রোস্যাটেলাইটের ফাংশনটাই তো চেঞ্জ হয়ে গেল। তার মানে তুই কি করতে পারছিস না, নাম্বারটা কাউন্ট করতে পারছিস না। ধর 6টা ছিল, একটা চেঞ্জ হয়ে গেল, তাহলে ওখানে কি হচ্ছে, 5টা চলে এলো। তাহলে সেইগুলো হচ্ছে কি না অ্যাফেক্ট করছে। সো আমি দেখি কি না why is VNTR important। সো আমরা দেখছি কি ফার্স্ট এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংস। অবশ্যই আমাদের যে ইন্ডিভিজুয়ালস ডিএনএ সিকোয়েন্স আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো সেই জন্য সেটা কি করছে না, প্যাটার্নিটি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্টাল টুল হিসাবে কাজ করছে। নেক্সট হচ্ছে কি না ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এক্ষুনি আমি বললাম যে কোনো একটা সাসপেক্টের সাথে আমার ব্লাডটাকে ম্যাচ করাচ্ছি, পার্টিকুলারলি এই ভিএনটিআর রিজিয়নসগুলো, পার্টিকুলারলি বলতে গেলে মাইক্রোস্যাটেলাইট রিজিয়নগুলো। নেক্সট হচ্ছে কি না পপুলেশন জেনেটিক্সও ইটস হেল্পফুল, যে আমরা বুঝতে পারছি যে কোনো একটা অ্যাড হচ্ছে কি না, ওখানে কোনো একটা সিকোয়েন্স বা কোনো একটা মিউটেশন আসছে কি না, যেটা আমার কি করছে না জিনের সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে। নেক্সট হচ্ছে কি না ডিজিজ রিসার্চ, অবভিয়াসলি, কারণ এই VNTS এক্ষুনি আমি বললাম কি অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন লিঙ্কেজ জিন, লিঙ্কড জিন। সো লিঙ্কড জিন আর স্টাডিড ফর ডিজিজ আইডেন্টিফিকেশন পারপাস। তাহলে VNTS ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন ডিজিজেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অ্যাসোসিয়েশন স্টাডি। অ্যাসোসিয়েশন স্টাডিতে আমরা কি করছি না, টু আইডেন্টিফাই জেনেটিক ভ্যারিয়েন্স লিঙ্ক টু স্পেসিফিক ডিজিজ অর ট্রেটস। ঠিক তাই, যে একটা কোনো ডিজিজ পারসন তার যখন আমি জেনেটিক সিকোয়েন্স অ্যানালাইসিস করছি তখন দেখছি কি এর ক্ষেত্রে এই যে ট্যান্ডেম রিপিট, সেটা হচ্ছে কি না এই ট্যান্ডেম রিপিটটা যদি থাকে তাহলে কি দেখবো না তার ক্ষেত্রে এই ধরনের রোগটা দেখা দিচ্ছে। তাহলে এইগুলোকে দেখে আমরা কি করতে পারি, অ্যাসোসিয়েশন স্টাডি করতে পারি। আর একটা কি না ইভলিউশনারি বায়োলজি। ইভলিউশনারি বায়োলজিতে এক্ষুনি আমি বললাম যে লিনিয়েজটাকে আমরা কি করতে পারি না, ট্রেস আউট করতে পারি, যে কোন বংশের আমরা সন্তান। অনেক সময় দেখবি মাঝে মাঝে লোকজন বলে যে আমি বিদ্যাসাগরের বংশধর বা আমি রবীন্দ্রনাথের বংশধর। সো সেই জায়গাগুলোকে ওই লোকটা সত্যি কথা বলছে কিনা সেটা দেখার জন্য ওদের তো ডিএনএ গুলো স্টোর করা আছেই, তো তার সাথে এই জায়গাগুলো ম্যাচ করে দেখা হয় যে তার কথা বা তার দাবি কতটা যৌক্তিক। নেক্সট হচ্ছে কি না এক্সাম্পলস অফ VNTR। এটা তোদের ইচ্ছা করলে দিবি, নইলে তোরা দিবি না, এটা পুরো হার্ডকোর জেনেটিক্সের মানে এক্সাম্পলগুলো দিতেই হয়েছে, কিছু করার নেই। সো এখানে হচ্ছে ডোপামাইন, যেটা তোরা জানিস যে বিভিন্ন উত্তেজিত মানে আমরা যখন উত্তেজিত হয়ে যাই তখন কি হয় না, ডোপামাইন সিক্রেটস করে। সো এই ডোপামাইন ট্রান্সপোর্টের যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে কি না একটা এক্সাম্পল অফ ভ্যারিয়েবল ট্যান্ডেম রিপিটস এর। নেক্সট হচ্ছে কি দেখ সেরোটোনিন ট্রান্সপোর্টার্স। নেক্সট হচ্ছে দেখ এটা PHTT LPRs, এগুলো সবকটাই কি না এক একটা এনজাইমস বা কোনোটা হচ্ছে কি না হরমোনস রিসেপ্টর হিসাবে রেসপন্সিবল। শুধু এক্সাম্পলগুলো দুটো বা একটা যদি মনে থাকে তাহলে দিস, নইলে দেওয়ার দরকার নেই। নেক্সট আমরা আসছি কি না শর্ট ট্যান্ডেম রিপিট। এক্ষুনি আমরা বললাম কি না মাইক্রোস্যাটেলাইটসগুলোকে আমরা কি বলছি না শর্ট ট্যান্ডেম রিপিটস বলছি। এটা কি হচ্ছে না প্রথম মার্কার হিসাবে আইডেন্টিফাই করা হয়েছিল কখন না, যখন 1990 এটা জার্মানিতে একটা কেস হয়েছিল, মানে মেডিকো লিগাল অ্যাপ্লিকেশন তো রয়েছে এর। সো সেই কেসটাকে সলভ করার জন্য আমরা কি করেছিলাম না শর্ট ট্যান্ডেম রিপিটস বা জেনেটিক মার্কার হিসাবে তার ইউজ হয়েছিল, ঠিক আছে। সো এই যে কেসটা ছিল সেই কেসটা কি ছিল, একজন উইমেন তিনি মার্ডার হয়েছিলেন। তখন দেখা গেছিল তার অ্যানালাইজ করে যে অনেকজন কি করেছিলেন তাকে রেপ করেছিলেন, ঠিক আছে। Next হচ্ছে কি না the first case proves that Y chromosome STR analysis is an excellent method to verify the presence of male DNA in mixed
and to exclude a reference person as the donor of the male cell. এক্ষুনি বলা হলো কি যে অনেকগুলো জায়গায় যদি মিক্স আপও থাকে তাহলেও কি করতে পারি আমরা সেখান থেকে খুব সহজেই এসটিআর অ্যানালাইসিসের মাধ্যমে আসল যে কালপ্রিট তাকে আমরা কি করতে পারি না ধরতে পারি। ঠিক আছে, সো বেশিরভাগই এই এসটিআর এর অ্যাপ্লিকেশনটা কোথায় না, এসটিআর এর অ্যাপ্লিকেশন হচ্ছে কি না ফরেন্সিক এক্সপার্টরা ইউজ করে ফর সেক্সিং অ্যান্ড এক্সক্লুশন। যেখানে রেপ কেস হচ্ছে সেখানে কালপ্রিটটাকে শনাক্ত করার ক্ষেত্রে, মোর পার্টিকুলারলি কাউকে এক্সক্লুড করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এই জায়গাটা ইউজ করা হয়। মানে সিম্যান্সের মধ্যে আমরা দেখলাম কি না অনেকগুলো সিকোয়েন্স পেয়েছি আমরা, অনেকে যখন মাল্টিপল রেপ হচ্ছে, তো আমরা যাদেরকে সাসপেক্ট করেছি তাদের মধ্যে যাদের সঙ্গে মিলছে না তাদেরকে কি করছি বা পাচ্ছি না যেগুলো, সেগুলোকে আমরা আউট করে দিতে পারছি। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটাকে কি বলছে না মেথড ফর সেক্সিং অ্যান্ড এক্সক্লুশন। সো এই জায়গাগুলো কিন্তু খুব একটা কোয়েশ্চেন যে তোদের এসেছে তা কিন্তু না, তাও তোরা 10 নাম্বারের জন্য একটু করে রাখিস। মানে এসটিআর শর্ট নোট, তাই তো? হ্যাঁ, এসটিআর ভিএনটিআর এগুলো সবকটায় কি করবি না শর্ট নোটস করবি। এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটার কথা আমি দিয়ে দিয়েছি, মানে আমার নোটসটাই পুরোপুরি রেখে দিলেও কিছু যায় আসে না, সেটাই যথেষ্ট, এনাফ। এর পিছনে আর কিছু খরচ করতে হবে না এনার্জি। ওই ডেটাগুলো দেবো তো? হ্যাঁ, তো এখানে দেখ এখানে কি দিয়েছি আমি, ভিএনটিআর আর এসটিআর এর মধ্যে ডিফারেন্স দিয়েছি, তাই না? তোর তো মনে হতেই পারে। সো ভিএনটিআর কি হচ্ছে না রিপিট যে ইউনিট লেন্থটা সেটা হচ্ছে ইউজুয়ালি লংগেস্ট, আর এসটিআর এর ক্ষেত্রে আমরা কি বলেছি মাইক্রো, তাই না? ইউজুয়ালি 2 to 6 বেস। সো এখানে কি হচ্ছে লার্জ ভ্যারাইটি অফ রিপিটেটিভ নাম্বারস পাচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে না রেস্ট্রিক্টেড রেঞ্জ পাচ্ছি আমরা। জেনারেলি কি হচ্ছে যে এই যে রিপিটগুলো হচ্ছে তার মধ্যে 20টার মতো ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওই সিকোয়েন্সগুলোর মধ্যে। নেক্সট হচ্ছে দেখ রিডিউস মিউটেশন রেট ইন কন্ট্রাস্ট টু এসটিআর, কিন্তু এইখানে ভীষণভাবে কি হচ্ছে না মিউটেশন ভীষণভাবে এফেক্ট করছে, হলো। আর এই ভিএনটিএসটা এদেরকে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু অনেকটা বড় সেই জন্য কি হচ্ছে ওরা কোডিং রিজিয়নে ওদেরকে দেখতে পাচ্ছি, আবার নন কোডিং রিজিয়নেও দেখতে পাচ্ছি। কিন্তু এদেরকে এসটিআর কে মোস্টলি আমরা কোথায় দেখতে পাচ্ছি, যেগুলো নন কোডিং রিজিয়ন, সেই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, এদেরকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন ডিফারেন্স। এরপর দেখ আমার হাতে লেখা যদিও বুঝতে পারিস কিনা, দেখ আমার আর টাইপ করার সময় হয়নি। কোডিং নন কোডিংটা একটু বলে দিন। হ্যাঁ বল বল। একটা হচ্ছে ওই কোডিং নন কোডিং। হ্যাঁ, কোডিং মানে কি না ট্রিপলেট কোড, জেনেটিক কোড। আমরা জানি কি না তিনটে বেসগুলো নিয়ে কি হয় না একটা কোড তৈরি হয়, সেই কতগুলো কোড মিলে কি করে না একটা অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে, আবার কতগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি করে একটা প্রোটিন মানে ফর্ম করে। তার মানে ওই কোডিং যে রিজিয়নস গুলো সেগুলো কি বলছি না হাইলি ফাংশনাল, বোঝা গেল? আর নন কোডিং রিজিয়নস গুলো কি আমরা বলেছি কি না আমাদের ডিএনএটা মানে যতটা ডিএনএ সিকোয়েন্সটা আছে ততর মধ্যে আমরা 90%ই হচ্ছে কি না জাঙ্ক ডিএনএ, তার মানে কি না নন ফাংশনাল। নন ফাংশনাল ইন দ্য সেন্স আমরা এখনো অবধি তার ফাংশন করে ট্রেস আউট করতে পারিনি, ঠিক আছে? তাহলে সেই জায়গাটা হচ্ছে নন কোডিং রিজিয়নস, বোঝা গেল সুদীপ? আচ্ছা ম্যাম, যেটা আপনি এক্সাম ভিএনটিআর এর এক্সাম্পল গুলো বলছিলেন যেগুলো দিলেও হয় না দিলেও হয়, ওগুলো কি দিলে নাম্বারটা বেশি পাওয়া যেতে পারে? হ্যাঁ সে তো একটু অবভিয়াসলি, আচ্ছা লোকে ভাববে যে না তোরা অনেক কিছু জানিস। আচ্ছা বাবারে, এরপরে তোদের দেখ কতগুলো ইনহেরিটেন্স প্যাটার্ন আছে, তাই না? একটা হচ্ছে কি যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন। সো মেন্ডেল, আমি আগের দিন জাস্ট একটা কনক্লুশনটা ড্র করি, সেটা হচ্ছে কি না মেন্ডেলি ল থেকে আমরা কি দেখতে পেয়েছিলাম না প্রত্যেকটা ক্যারেক্টার্স মানে এক একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল কি না একটা সিঙ্গেল জিন, ওই সিঙ্গেল জিনটার কি আছে না দুটো অ্যালিল আছে, ওই দুটো অ্যালিলের মধ্যে কি হবে না একটা ডমিনেন্ট একটা রেসেসিভ। এই হচ্ছে মেন্ডেলের যে তিনটে ল তার মেন কথা, তাই তো? সো এবার এই মানে থিওরি অনুযায়ী চললে বা মেন্ডেলিয়ান লকে ফলো করে যে সমস্ত ক্যারেক্টার্স বা যে সমস্ত ট্রেট
তাদেরকে আমরা কি করতে পারি, 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট ক্যাটাগরিকে কি বলি না অটোসোমাল ডমিনেন্ট, তারপর অটোসোমাল রেসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট, সেক্স লিঙ্ক রেসেসিভ, আর একটা হচ্ছে ওয়াই লিঙ্কড ট্রেটস। ঠিক আছে, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোদের এই ট্রেটসগুলো এলে লিখতে হবে। ঠিক আছে, আরগুলো আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু দেখাচ্ছি না, শো করছি না। সো অটোসোমাল ডমিনেন্ট ট্রেটের ক্ষেত্রে আমরা কি প্রথমে একটা ইন্ট্রোডাকশন আমাদের থাকবে, সেখানে আমরা কি বলবো হিউম্যানসের আমাদের কি আছে না 23 পেয়ার্স অফ ক্রোমোসোম আছে, তার মধ্যে 22 পেয়ার্স হচ্ছে অটোসোম আর 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোসোম, তাই তো। সো একটা বৈশিষ্ট্য বা একটা ট্রেট which is determined by a gene situated on a locus of autosome, ঠিক আছে, যে জিনগুলো অটোজোমে অবস্থান করছে তাদেরকে আমরা কি বলছি অটোজোমাল ট্রেট। ঠিক আছে, সো সেক্স লিঙ্ক ট্রেটের ক্ষেত্রে যখন লিখবি তখন ঠিক তার উল্টোটা লিখবি, a trait which is determined by a gene situated on a locus of X chromosome is said to be sex linked chromosome। ঠিক আছে, সেক্স লিঙ্ক ট্রেটস মানে জাস্ট পয়েন্টগুলো চেঞ্জ করবি ওই ওয়ার্ডগুলো। নেক্সট আমরা কি বলছি না নেক্সট যেটা আমরা ডেসক্রাইব করছি সেটা হচ্ছে কি না ডমিনেন্ট না রেসেসিভ। সো ডমিনেন্স অফ ওয়ান অ্যালিল অফ আ পেয়ার ইজ আ রুল, তাই তো, কার রুল না মেন্ডেলিয়ান রুল। সো আ জিন ইজ কল্ড ডমিনেন্ট ইফ ইটস এফেক্ট ইজ দ্য সেম অ্যাজ ইন হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস কন্ডিশন, তাই তো। ক্যাপিটাল টি যখন ছিল তখন আমি দেখেছিলাম গাছগুলো সব লম্বা হয়েছে, আবার ক্যাপিটাল টি স্মল টি মানে হেটেরোজাইগাস কন্ডিশনে যখন ছিল তখনও আমি দেখেছি কিনা গাছগুলো লম্বা হয়েছিল। তাহলে সেই লম্বা ক্যারেক্টারটাকে আমরা কি বলেছিলাম না ডমিনেন্ট কন্ডিশন, তাই তো। এইটুকুনি বোঝা গেছে কি? হ্যাঁ 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 ম্যাম বোঝা গেছে। হ্যাঁ বল সুদীপ। হ্যাঁ বোঝা গেছে ম্যাম। হ্যাঁ, তো তারপরে কি লিখবি, এটা একটা ইন্ট্রোডাকশন লিখে দিলি, তারপর দেখাবি কি না এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে তাহলে ডমিনেন্সি দুটো কন্ডিশনে এক্সপ্রেস হয়, একটা হচ্ছে ক্যাপিটাল ডি আর একটা হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ডি, মানে হচ্ছে একটা হোমোজাইগাস কন্ডিশন আর একটা হলো কি না হেটেরোজাইগাস কন্ডিশন, এক্ষুনি যেটা আমরা ওয়ার্ডে বললাম। এবার আমরা তার এক্সাম্পল দেবো। অটোজোমালের ক্ষেত্রে দেখবি কি না শুধুমাত্র তুই নর্মাল আর অ্যাবনর্মাল দুটো দিয়েই তুই এক্সাম্পল দিতে পারিস। নর্মালগুলো কি না পিটিসি টেস্ট এবিলিটি, যেটা আমরা 7টা বুঝতে পারি, উলি হেয়ার, টাং রোলিং এবিলিটি, সেপারেটেড ইয়ারলোব, এগুলো হচ্ছে নর্মাল ক্যারেক্টার্স, তাই না। সবই যে আমার অ্যাবনর্মাল হতে হবে তা তো না, আমার তো নর্মাল ক্যারেক্টারের জন্য তো জিন দরকার। আর অ্যাবনর্মাল ক্যারেক্টার্স কি না ব্র্যাকিড্যাকটাইলি, পলিড্যাকটাইলি, সিনড্যাকটাইলি। ড্যাকটাইলি ইজ রিলেটেড টু ফিঙ্গার, ঠিক আছে, হাতের বা পায়ের আঙুলকে বলা হয় কি না ড্যাকটাইলস। সো ব্র্যাকিড্যাকটাইলস আমার কি হচ্ছে না আমার হাতের যে তালুটা রয়েছে মানে চেটোটাকে বলিস, ওটা কি হচ্ছে না আমাদের দেখছি কি না লম্বাটা আমাদের বেশি চওড়াটা কম, কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে না চওড়াটা বেশি লম্বাটা কম। পলিড্যাকটাইলে কি হচ্ছে, এর এক্সাম্পল মনে রাখবে ঋত্বিক রোশন, ওদের হাতে 6টা আঙুল আছে। সিনড্যাকটাইলি অর্থাৎ আঙুলগুলো বা হাতের ওই তালুর শেপে কোথাও একটা ডিফর্মিটিস আছে, যেটা আমরা জেনারেলি দেখি কি আমাদের যে মধ্যমা বা মিডল ফিঙ্গার সেটা হচ্ছে সব থেকে লম্বা, কিন্তু অনেকের ক্ষেত্রে পায়ের আঙুলের ক্ষেত্রে বিশেষ করে দেখবি সেখানে দেখবি কি না ওই সাইজগুলোতে কি আছে না ডিফারেন্সেস আছে, তো সেগুলোকে আমরা কি বলছি না সিনড্যাকটাইলি। সো তারপরে কি করবি না ইনহেরিটেন্স ফিচার্স বলে লিখবি, লিখে কি করবি প্রত্যেকটা পয়েন্ট দিবি। সো ডমিনেন্ট যেহেতু সেই জন্য, আর যেহেতু এটা অটোজোমাল ক্যারেক্টার, এটা হচ্ছে এ মানে অটোজোমাল, হ্যাঁ, আর বিওএম মানে ডমিনেন্ট। সো অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল যেহেতু ক্যারেক্টার সেই জন্য কি হচ্ছে এই 22 জোড়া ক্রোমোজোম ছেলে আর মেয়ে দুজনের ক্ষেত্রেই আছে, তাই এই অটোজোমাল ডমিনেন্ট ট্রেটটা ইকুয়ালি প্রিভ্যালেন্ট ইন মেলস অ্যান্ড ফিমেলস, তাই তো। কোথাও অসুবিধা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে আটকা। নেক্সট হচ্ছে কি না if one of the parent is affected then there is a probability of affected children, তাই তো। যদি ওই প্যারেন্টটা যদি হেটেরোজাইগাস কন্ডিশনেও থাকে মানে ক্যাপিটাল ডি স্মল ডি, তাহলেও কি হবে না কোনো বাচ্চার চান্স থাকবে ওই অ্যাফেক্টেড জিনটা পাওয়ার, তাই তো।
So affected cases in a pedigree is more irrespective of sexes. যেহেতু এটা ডমিনেন্ট ক্যারেক্টার, একটা অ্যালিল এলে কি হয়ে যাবে, ওই অফস্প্রিংটা অ্যাফেক্টেড হয়ে যাবে, সেই জন্য অটোমেটিক কি হচ্ছে সংখ্যা অনেক বেশি। আর affected children must have affected either of their parent or both parent. যদি দেখিস যে ছেলে বা মেয়েটার ক্ষেত্রে ওই ট্রেটটা আছে, তাহলে অবশ্যই তুই বাবা বা মা বা দুজনের মধ্যেই ওই ট্রেটটা কিন্তু দেখতে পাবি। নেক্সট বলছে কি না, the offspring of unaffected person are unaffected, তাই তো? And this normal trait is transmitted in generation after generation unless mutation takes place in the gene of any offspring. ক্লিয়ার? যদি নর্মাল প্যারেন্টস থাকে, আনএফেক্টেড পারসন থাকে, তাহলে জেনারেলি কি হবে না, তাদের আনএফেক্টেড অফস্প্রিংই হবে, যদি না সেখানে কি হয় না মিউটেশন হয়। দেখবি অনেকেই বলে কি আমার বংশে কারোর কোনোদিনও কিছু ছিল না এই রোগটা, আমার হঠাৎ করে হলো কেন? তো কেন হলো না, ওই মিউটেশনের জন্য। বুঝলি? নেক্সট হচ্ছে কি, বল। নেক্সট হচ্ছে কি না, ইফ ওয়ান অফ দ্য প্যারেন্ট ইজ অ্যাফেক্টেড ইন হোমোজাইগাস কন্ডিশন, মানে কি না দুটোই ওর অ্যাফেক্টেড অ্যালিল আছে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি। দেখ আমি প্রথমেই এই যখনই এই জিনিসগুলো বলছি তার আগে কিন্তু আমি একটা জিনিস বলে নিয়েছি, সেটা হচ্ছে কি না ক্যাপিটাল ডি জিন ফর ডমিনেন্ট ট্রেট অ্যান্ড স্মল ডি ফর রেসেসিভ ট্রেট। সুতরাং তুই কাকে কি ধরছিস সেটা কিন্তু বলাটা খুব জরুরি। সব কিছু দেখালে কিন্তু এই কথাটা বললি না, তাহলে কিন্তু তোর পুরো জিনিসটাই ভুল, আর লোকজন বুঝতে পারবে না যে তুই কি বলতে চাইছিস। তো এইগুলো একটু মাথায় রাখিস। জেনেটিক্সের যে কোনো কোয়েশ্চেনই কম লিখতে হয়, কিন্তু একটু খেয়াল করে লিখতে হয়। So দেখছি কি না, যেটা বলতে যাচ্ছিলাম, if one of the parent is affected in homozygous condition, that is capital D capital D. শান্তন বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? না ম্যাম ঠিক আছে, আস্তে আস্তে বুঝতে পারবো সব। And marries a homozygous normal, তার মানে কি, নর্মাল মানে হচ্ছে দুটোই স্মল ডি, তাহলে ওর কি হবে, এখানে তুই সঙ্গে সঙ্গে কি করবি, তোরা চেকার বোর্ড ছোট্ট করে একটা দেখিয়ে দিবি, তাতে তোদেরও বুঝতে সুবিধা আর ওদেরও বুঝতে সুবিধা। সো সবাই কি আছে দেখ, হেটেরোজাইগাস কন্ডিশন, কিন্তু তারা অ্যাফেক্টেড, কারণ কি না একটা করে অ্যালিল ক্যাপিটাল ডি আছে। বুঝলি? সো আমি বললাম কি না, দেন অল দ্য অফস্প্রিং উইল বি অ্যাফেক্টেড। নেক্সট আমি কি বলছি, ইফ বোথ অফ দ্য প্যারেন্ট ইন আ সিঙ্গেল ডোজ, দ্যাট ইজ হেটেরোজাইগাস কন্ডিশন, অর্থাৎ ক্যাপিটাল ডি স্মল ডি ইন্টু ক্যাপিটাল ডি স্মল ডি, তাহলে আমার কি হবে না, ফেনোটিপিক রেশিও হচ্ছে কি 3:1 হবে, যেটা মেন্ডেলের ফার্স্ট লতে তোরা দেখেছিলিস। 3 ভাগ হচ্ছে কি না লম্বা হয়েছে 75% আর 1 ভাগ 25% কি হয়েছে না বেটে হয়েছে। নেক্সট হচ্ছে দেখ, ইফ বোথ দ্য প্যারেন্ট ইজ ইন সিঙ্গেল ডোজ, দ্যাট ইজ হেটেরোজাইগাস, এইটাই ওখানে রিপিট হয়েছে, one dose of the affected gene produce phenotypically visible offspring, তাই তো? একটা সিঙ্গেল অ্যালিলি যদি এফেক্টেড থাকে তাহলে কি হবে না, ফেনোটিপিক্যালি সেই ক্যারেক্টারটা শো করবে অফস্প্রিংটা। সেই জন্য কি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি যখনই রয়েছে তখনও কি করছে, ওই অফস্প্রিংটা লম্বাই হচ্ছে, যেটা ক্যাপিটাল টির ক্যারেক্টার ছিল। নেক্সট হচ্ছে দেখ কি বলেছি, if one of the parent is homozygous affected and the other is heterozygous state, then all the offsprings are phenotypically affected, তাই তো? একটা ক্যাপিটাল ডি আর একটা হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ডি। সুতরাং একটাই যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে সবকটা অফস্প্রিং কি হবে, অটোমেটিক এফেক্টেড হবে, কারণ এই যাকেই দিক তাকে তো তার এফেক্টেডটাই দিচ্ছে, তাই না? ক্যাপিটাল ডি দিক আর এই ক্যাপিটাল ডি দিক, যাকেই দিক সে কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। নাজিয়া বোঝা যাচ্ছে? Yes, ma'am. আর শুভ্রজিৎ মনে হচ্ছে কি, মনে পড়ছে? হ্যাঁ ম্যাডাম। যেখানে আটকানোর আটকে দিস আমাকে। নেক্সট হচ্ছে কি, a trait never skips a generation except in rare case, তাই না? প্রত্যেকটা জেনারেশনে যদি দেখবো কি না কারোর মধ্যে আমরা
দেখতে পাবো ওই ট্রেডটা। কিন্তু এবার তোরা বলতে পারিস যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় কি না দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমরা জানি এই ট্রেডটা এক্সপ্রেস করতে গেলে অ্যাটলিস্ট ওকে কি জন্ম দিতে হবে, 4টে বাচ্চার জন্ম দিতে হবে, তাই না? তাহলে কি হবে না ওটা ঠিক ঠিক করে ওর এক্সপ্রেশনটা আমরা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা দেখা যায় বা দেখা না যাওয়ার চান্সটা থাকে। ইনহেরিটেন্স প্যাটার্ন ইজ ভার্টিক্যাল, মানে কি না ওপরের থেকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের নিচের দিকে আসছে। নেক্সট কি বলছি, কনসাংগুইনিটি, এজ, সেক্স এটসেট্রা ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাফেক্টেড অফস্প্রিং। সবার ক্ষেত্রে কি না একই, সে তুই যাই করিস না কেন, তোর এজ যাই হোক না কেন, তোর সেক্স যাই হোক না কেন, তুই উইদিন ব্লাড রিলেশনের মধ্যে বিয়ে করলেও তোর যে সেটা সংখ্যা বাড়বে বা কমবে এমন কোনো গল্পই নেই। ঠিক আছে, তারপরে তোদের কি দেখাতে হবে না, এমনি একটা পেডিগ্রি ড্র করতে হবে, যেখানে তোরা কি করবি না সব কটা কন্ডিশন শো করতে পারবি। মেনলি 3টে জেনারেশন দেখালেই এনাফ। ঠিক আছে, সো ফার্স্ট জেনারেশনে আমি দেখিয়েছি, দেখ একটা হেটেরোজাইগাসের সাথে একটা হোমোজাইগাসের মেটিং করিয়েছি। ঠিক আছে, তারপর এইখানে দেখ আমি কি করেছি না দুটোই অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস তার সাথে বিয়ে দিয়েছি। দেখলি এর কন্ডিশন দেখ, একটা হচ্ছে হোমোজাইগাস একটা হচ্ছে হেটেরোজাইগাস। এখানেও আমি দুটো অ্যাফেক্টেড এর মধ্যে বিয়ে দিয়েছি, কিন্তু কি হয়েছে না দুটোই হচ্ছে হেটেরোজাইগাস। দেখলি, আর এখানে কি করেছি আমি একটা নরমালের সাথে বিয়ে দিয়েছি। তাহলে দেখ আমি সবকটা কন্ডিশনই কিন্তু আমার পেডিগ্রির মধ্যে শো করেছি। এই পেডিগ্রিটা শুধু এঁকে দিলে কিন্তু হবে না, তো কি করতে হবে, ইনফারেন্স ড্র করতে হবে। সো ইনফারেন্স কি লিখবি, বাই অ্যানালাইজিং দ্য পেডিগ্রি ইন দ্য ফলোইং ইনফারেন্সেস ক্যান বি ড্রন। সো এখানে কি করছিস, প্রত্যেকটা জিনিস ওই যে ইনহেরিটেন্স প্যাটার্নের ক্যারেক্টার্স গুলো দিয়েছিস এগুলোকে তুই এক্সাম্পল দিয়ে শো করছিস। দেখ বাই ফার্স্ট এটা দেখ, অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস উইল প্রোডিউস অ্যাফেক্টেড চিলড্রেন। কোথায় আমি দেখিয়েছি না G1 এ। ঠিক আছে, mode of inheritance is vertical, skipping of generation does not occur. দেখ প্রত্যেকটা জেনারেশনে কেউ না কেউ অ্যাফেক্টেড। ইন কেস অফ হেটেরোজাইগাস প্যারেন্ট সেটা কোনটা দেখিয়েছি আমি, 2 এর 6 আর 7 এইভাবে লিখতে হয়, 2 এর 6 7। ঠিক আছে, এক্ষেত্রে কি রেখেছিস 1/4 অফ দ্য অফস্প্রিং আর নর্মাল, তাই না? এই দেখ কোনটা নর্মাল, 3 এর 9টা দেখেছিস। এমনি করে কি করতে হয়, ইনফারেন্স গুলোকে লিখতে হয়। কোথাও বুঝতে অসুবিধা হলো কি ওই ছেলে মেয়েগুলো? তা এই 5-এরটাতেও তো নর্মাল হয়েছে, মানে ওই কোনটা বাবা? 4-5 4 5, 4-5 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এইখানে আমি কি বলেছি, এখানে বলেছি ইন কেস অফ হেটেরোজাইগাস প্যারেন্টস। আচ্ছা তো এখানে আচ্ছা। কি আমি হেটেরোজাইগাস প্যারেন্টস না না, না না, এটা এটা আমার নরমাল প্যারেন্টস। তো আমি আচ্ছা, দেখ নর্মালকে কি হোমোজাইগাস বলতে পারি? না। হ্যাঁ হুম। নরমাল মানে যে হোমোজাইগাস সেটা বোঝাই যাচ্ছে, কারণ এটা তো অটোসোমাল ডমিনেন্ট। হেটেরোজাইগাস কন্ডিশনেও তো এক্সপ্রেস করে স্মল যাবে। ডি আছে মানে হোমোই হবে। সুদীপ কিছু বললি? বলছি স্মল ম্যাম ডি মানেই তো হোমো। স্মল ডি মানে তো Exactly. হোমোই হবে। তাহলে এইভাবে কি করবি, ওই যে পাঁচটা যে মানে পাঁচটা যে ইনহেরিটেন্স প্যাটার্ন আছে সেটাকে ডেসক্রাইব করবি। আমি শুধু কি বলছি না এই জায়গাগুলো বলছি, ইনহেরিটেন্স ফিচার্স গুলো আর এক্সাম্পল গুলো। সো অটোসোমাল রেসিসিভের ক্ষেত্রে নর্মাল ট্রেট কোনটা, এর ঠিক উল্টোটা, পিটিসি নন টেস্ট এবিলিটি, স্ট্রেট হেয়ার, টাং নন রোলিং এবিলিটি, আর একটা হচ্ছে কি না অ্যাটাচড ইয়ারলোব। আর অ্যাবনর্মাল ট্রেটস এর ক্ষেত্রে ওর কি আছে, অ্যালবিনিজম, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা গ্লুকোজ 6 ফসফেট পিডি বলে আছে, অ্যালক্যাপটোনিউরিয়া আছে, ফিনাইলকিটোনিউরিয়া আছে। বেশিরভাগই যেগুলো মেটাবলিক ডিসঅর্ডার সবকটার জন্যই রেসপন্সিবল কে না এই অটোসোমাল রেসিসিভ ট্রেটের, তারা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, সো অল্প কটা বললাম। তাহলে এর ক্ষেত্রে দেখবো কি না ইনহেরিটেন্স প্যাটার্ন। ইনহেরিটেন্স প্যাটার্নের ক্ষেত্রে প্রথম পয়েন্টটা একই,
মানে কি না মেল আর ফিমেল দুজনের ক্ষেত্রে কি না ইকুয়াল চান্স টু বি এফেক্টেড। তাই দেখবি থ্যালাসেমিয়া পেশেন্ট মেয়েও হয় ছেলেও হয়, তাই না? সো আরেকটা কি না, if one of the parent is affected then there is a probability of affected children, ওদের ক্ষেত্রে কিন্তু মোটেই তা না, তাই না? ওর ক্ষেত্রে কি হবে না ডাবল ডোজ যদি হয়, অর্থাৎ দুটোই যদি কি হয় না স্মল ডি তাহলে কি হবে না সেটা এক্সপ্রেস করবে। তাই affected চিলড্রেনের অনেক সময় আমরা কি দেখব যে আনআফেক্টেড প্যারেন্টস রয়েছে, সেই জন্যই বলা হয় কি না ক্যারিয়ার ডিটেকশনের কথা, যে আপাত দৃষ্টিতে মা আর বাবা দুজনেই হচ্ছে নর্মাল, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে কি না বাচ্চাটার মধ্যে সেই ডিজিজটা বা সেই জিনটা রয়েছে। তো কেন রয়েছে না মা বাবা ক্যারিয়ার কন্ডিশনে ছিল। বোঝা গেল? আর কি এর ক্ষেত্রে ম্যাম, আরেকটা বলছি- বৈশিষ্ট্য হলো কি না ভীষণভাবে রেয়ার একটা ফ্যামিলিতে স্কিপিং অফ জেনারেশনও দেখতে পাবি। আর কি দেখতে পাবি, আর একটা জিনিস হচ্ছে কি না যদি ইন কেস অফ কনসাংগুইনাস ম্যারেজ, অর্থাৎ উইদিন যে নিয়ার ব্লাড রিলেটিভস এর মধ্যে যদি বিয়ে হয়, তাহলে কি হবে না এর সংখ্যাটা, এর অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালের সংখ্যাটা বেড়ে যায়। এরপরে আসছে কি না সেক্স লিঙ্ক ডমিনেন্ট। সেক্স লিঙ্ক ডমিনেন্ট বলতে আমরা মেনলি কি বোঝাই না এক্স লিঙ্কড ডমিনেন্ট ক্যারেক্টারকেই বোঝাই, ঠিক আছে? সো এক্স লিঙ্কড ডমিনেন্ট ক্যারেক্টারের এক্সাম্পল হচ্ছে কি না মাসকুলার ডিস্ট্রফি, খুব কমই আছে। সেই ক্ষেত্রেও কি দেখবো না, সেই ক্ষেত্রেও কি হচ্ছে না মা আর ছেলে আর মেয়ে দুটোই কি না সমানভাবে অ্যাফেক্টেড। কেন? দেখ, যদি এক্স লিঙ্ক ডমিনেন্ট ক্যারেক্টারটা বাবার থাকে তাহলে কি হচ্ছে বাবার যে এক্স ওয়াই এক্সটাই হচ্ছে কি না অ্যাফেক্টেড, তাই তো? এবার তাই সে পরবর্তী জেনারেশনে তার ছেলে বা মেয়ের মধ্যে এক্সটাও কাকে দিতে পারে, এক্সটাও মেয়েকেই দেবে, তাই তো? ওয়াইটা ওর ছেলেগুলোকে দিতে হবে ওকে। সো সবকটা মেয়েই কি হচ্ছে তাহলে অ্যাফেক্টেড হয়ে যাবে যদি বাবাটা কি হয় না অ্যাফেক্টেড হয়। আর যদি মাটা অ্যাফেক্টেড হয় তাহলে ধর ওর দুটো এক্স এর মধ্যে একটা এক্স হচ্ছে অ্যাফেক্টেড, তো তাহলে কি থাকছে না ওর যে ছেলে বা মেয়ে হচ্ছে তার 50-50 চান্স থাকছে। যদি ও খারাপ অ্যালিলটা দেয় তাহলে ও অ্যাফেক্টেড হয়ে যাবে, আর যদি ও ভালো অ্যালিলটা দেয় তাহলে বাচ্চাটা বেঁচে গেল। বোঝাতে পারলাম কি? তাহলে এইভাবে ম্যাম, বুঝতে লিখবি। পেরেছি। এই এখন কে এসছে রে বাবা? সৌম্য এত দেরি? সরি ম্যাডাম, আমি ঘুমিয়ে গেছিলাম একটু। ও আগে রেকর্ডিংটা একটু শুনে নিস। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাম আচ্ছা ম্যাম বলছি হ্যাঁ বল। বলছি মা বাবা উভয় কেরিয়ার, কিন্তু তার ফার্স্ট চাইল্ড সেটা নর্মাল হয় অনেক সময়। এটা কি হয় বুঝতে হ্যাঁ পারলাম না। এইখানে গল্প আছে। এইখানে গল্পটা কোথায় আছে? জেনারেলি দেখবি যে প্রথম যে বেবিগুলো হয় তারা কিন্তু মা বাবার ভালো অ্যালিলগুলোই পায়, ভালো ভালো বৈশিষ্ট্যগুলোই পায়। যত নিচের দিকে মানে ছোট ছেলে ছোট মেয়ের মধ্যে দেখবি যত বদমাইশি বুদ্ধি বা যত খারাপ খারাপ জিনিসগুলো আসে, ঠিক আছে? সেখানেও তাই ন্যাচারাল সিলেকশনের ব্যাপার, যেহেতু হিউম্যানের মধ্যে অফস্প্রিং এর সংখ্যা খুব বেশি হয় না, সেই জন্য প্রথমে চাইল্ডের ক্ষেত্রে জেনারেলি কি হয় না যদি মা বাবা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে সেটা আসে না, মানে এটা একটা র্যান্ডম চান্স, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে ম্যাটারনাল এজ যত বাড়তে থাকে এই ধরনের ডিফর্মিটিস এর সংখ্যাও তত মানে রিস্কটা তত বাড়তে থাকে। ওকে ম্যাম। সো এক্স লিঙ্ক রেসেসিভ ক্যারেক্টার্স এর ক্ষেত্রে দেখ অদ্ভুত জিনিস হয়। এক্স লিঙ্ক রেসেসিভ ক্যারেক্টার্স মানে কি না যদি ছেলেটা অ্যাফেক্টেড হয় তাহলে কি হচ্ছে ও সিঙ্গেল ডোজে মানে ওর তো একটাই এক্স আছে, ওর ক্ষেত্রে এক্স লিঙ্কড রেসেসিভ কথাটার কোনো ফায়দা নেই। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে এক্সাম্পল একটু বলি, সেটা হচ্ছে কিনা হিমোফিলিয়া কালার ব্লাইন্ডনেস। সো কালার ব্লাইন্ড ছেলে দেখবি ছেলেদেরই দেখতে পাবি, মেয়েদের কিন্তু কখনোই দেখতে পাবি না।
কারণ কি দেখ, একটা ছেলে জেনে, মানে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে তারা জেনে বুঝে নিশ্চয়ই একটা কালার ব্লাইন্ড ছেলেকে জেনারেলি বিয়ে করে না, তাই না? তাহলে যদি বাবাটা অ্যাফেক্টেড হয় তাহলে কি হচ্ছে না, পরবর্তীকালে মেয়েগুলোর মধ্যে ওই অ্যালিলটা প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? কিন্তু মায়ের তো দুটো X6 আছে, তাহলে ও কি হতে পারে, ও ক্যারিয়ার কন্ডিশনে থাকতেই পারে। তাহলে ও যদি ক্যারিয়ার কন্ডিশনে থাকে, ও কি করবে না, সবসময় ওর যে খারাপ অ্যালিলটা সেটা যদি ও মেয়েকে দেয়, তাহলে দেখ বাবাটা কি করবে, ওর ভালো অ্যালিলটা দিয়ে ওকে প্রোটেক্ট করে দেবে। তাহলে মেয়েটা কখনোই কি হবে না, না ওই কন্ডিশনটা তার ক্ষেত্রে প্রকাশ পাবে না। কিন্তু ছেলেটার ক্ষেত্রে দেখ, বাবাটা তোকে ওয়াই দেবে, বাবাটা তো আর এক্সট্রা দিতে পারবে না। তাই মাটা যদি কি করে না, খারাপ অ্যালিলটা দেয়, তাহলে ছেলেটা কি হবে না, সবসময় অ্যাফেক্টেড হবে। সেই জন্য কালার ব্লাইন্ড ছেলেদের মধ্যেই দেখতে পাবি, মেয়েদের মধ্যে খুব কম দেখতে পাবি, যদি না বাবাটা কি হয় না কালার ব্লাইন্ড হয়। সো হিমোফিলিয়া ডিজিজটাও ঠিক তাই, তুই সেখানেও দেখবি হিমোফিলিয়া ডিজিজের ক্ষেত্রে তো বাবাটা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনাই নেই, কারণ ওটা রিপ্রোডাক্টিভ এজে যাওয়ার আগেই প্রায় মারা যায়, তাই না, হিমোফিলিক যারা পেশেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে বিয়ে করা ওইসবের গল্পই থাকে না। সেই জন্য কি হচ্ছে, ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে, মেয়েদের মধ্যে জেনারেলি দেখা যায় না, যদি না মিউটেশন হয়। ওই একই কথা, মিউটেশন যদি হয় আলাদা কথা। তো সেই জন্যই হচ্ছে কি না, কুইন ভিক্টোরিয়ার ফ্যামিলি, সেখানেও আমরা দেখবো কি না, উনি নিজেই কি ছিলেন না, হিমোফিলিক ক্যারিয়ার ছিলেন। সেই জন্য ওনার বংশটাই আস্তে আস্তে কি হয়েছিল না, লোপ পেয়েছিল। আর একটা হচ্ছে ওয়াইলিং ট্রিট। ওয়াইলিং ট্রিট আমি বলেছি যে ওয়াই এর মানে লেন্থটা ভীষণই আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, অটোমেটিক কি হচ্ছে, ওখানে জিন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাও যে একটা আছে সেটা হচ্ছে কি না, হাইপার ট্রাইকোসিস অফ ইয়ার। দেখবি সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে অনুব্রত মণ্ডল, যদি মনে রাখিস তাহলে দেখবি ওর কানের গোলায় কি আছে না, চুল রয়েছে, সেটাকেই বলা হয় কি না হাইপার ট্রাইকোসিস অফ ইয়ার। তো সবসময় কি হয়, ওয়াইলিং ট্রেটগুলো না ছেলের বাবা থেকে ছেলেতেই আসে, কারণ ওয়াই ক্রোমোসোম, তো ওয়াই ক্রোমোসোমটা তো আর ও মেয়েকে দিতে পারবে না, তাই ছেলের বাবার থেকে সবসময় ছেলেতেই আসে। বোঝা গেল কি? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। একটু মিউট করছি ম্যাম। 1 মিনিট সুদীপ, 1 মিনিট, একটুখানি পরে আমি শুরু করছি একটু। হ্যাঁ রাকেশ বল। ও ঠিক আছে। 10 নাম্বার পড়ার পরে বসাতে 5 নাম্বার দিয়েছেন, তো কি করবো, এখন তো তাই আসছে, এই প্র্যাকটিসটাই দরকার, বুঝতে পারছি যে না কতটা ছোট করবি। ছোট করতে গিয়ে লিখতে গিয়ে মনে হয় লিখতেই থাকি, হচ্ছে গিয়ে ওটাই চাপে। এর আগে যখন যাবি লাইটে জ্বালিয়ে যাচ্ছে, নেক্সট দিন হয়তো 2 বলে দিবি, ঠিক আছে, একবার আমার পক্ষে সম্ভবই না। একবার দুটো বললাম একদম ক্লাস শুরু হয়ে গেছে, আমার পুরো পাগল পাগল লাগছে। হ্যাঁ সুদীপ এবার বল। ম্যাম, আপনি যে বলছিলেন যে ওয়াই ক্রোমোজোমটা ধীরে ধীরে ছোট হচ্ছে, হুম, তাহলে বল। এক সময় তো তাহলে ওয়াই ক্রোমোজোম, হ্যাঁ হল্যান্ডের এক ক্রোমোজোম সময় ওয়াই ক্রোমোসোমটা থাকবেই না, তোদের ক্ষেত্রে 45 থাকবে না, ক্রোমোসোম তাহলে থাকবে, আমাদের ক্ষেত্রে 46 থাকবে। এটা অনেক বার্ডস এর তাহলে ক্ষেত্রেও দেখা যায়। তাহলে ওয়াই ক্রোমোজোম যদি না থাকে তাহলে মেল প্রোডাকশন কি করে এ হবে? বাবা, বা যে কোনো সেক্স ডিটারমিনেশন সেটা ওয়াই ক্রোমোসোমের উপরে ডিপেন্ড করে না। সেটার গল্প কি আছে না, সেটার গল্প আছে একটু জাস্ট বলে নি। সেটা হচ্ছে কি না, আমাদের কি আছে না, দুটো এক্স আছে, আর তোদের কি আছে, একটা এক্স আছে। এবার ভগবানের তো ছেলে ছিল, তো তখন কি দেখলো না, যদি আমাদের দুটো এক্স থাকে তাহলে তো ঝামেলা, তোদের থেকে আমাদের সবকিছুই বেশি বেশি হয়ে যাবে। তখন উনি কি করলেন, জাস্ট আমি মজা করে বলছি কিন্তু এই কথাগুলো বোঝার জন্য বা মনে থাকার জন্য, তখন উনি কি করলেন না, একটা আমাদের এক্স ক্রোমোসোমকে ইনঅ্যাক্টিভ বানিয়ে দিলেন।
তো এই ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোসোমকে কি বলা হয়? বার বডি। বার বডি আছে বলেই কি না আমরা ফিমেল, আর তোদের বার বডি নেই বলেই তোরা হচ্ছিস কি না মেল। বুঝলি? কি বডি বললে? বার বডি, BARIBODY। একে কি বলা হয়? এই যে গল্পটা বললাম যে আমাদের একটা এক্স ক্রোমোসোম ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে বলা হয় কি না ডোসেজ কম্পেনসেশন। সো এরপরে একটুখানি বলি, সেটা হচ্ছে কি না প্রোটিন সিনথেসিস। সো প্রোটিন হচ্ছে কি না আমাদের মেন বিল্ডিং ব্লকার্স অফ আওয়ার বডি, তাই তো? সো আমাদের যা কিছু এনজাইমস বল, হরমোনস বল, যা কিছু আমাদের বডির ভিতরের সিস্টেমটাকে রেগুলেট করছে সবটাই কি না প্রোটিন। সো প্রোটিনকে যদি আমরা ভাঙি, একদম ছোটবেলায় কি পড়েছিলিস না, প্রোটিনের যখন মেটাবলাইজড হয় তখন কি তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, তাই না? তো প্রোটিন মানে কি না অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে গিয়ে কি হয় না একটা প্রোটিন তৈরি করে। আবার ওই অ্যামাইনো অ্যাসিডগুলো সেগুলো কি দিয়ে তৈরি হয় না, ওই যে বললাম সিকোয়েন্স দিয়ে তৈরি হয়, ওই ডিএনএর যে সিকোয়েন্স সেগুলো দিয়ে তৈরি হয়। মোর পার্টিকুলারলি ওগুলো হচ্ছে কি না আরএনএ সিকোয়েন্স দিয়ে তৈরি হয়। আমরা জানি কি না ডিএনএটা হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার, ওর কি আছে না দুটো স্ট্র্যান্ডস আছে। সো প্রোটিন একটা তৈরি করতে গেলে এই ডিএনএ থেকে আগে কি হতে হবে না আরএনএ তৈরি হতে হবে, মানে এই স্ট্র্যান্ডটাকেই হবে খুলে যাবে, খুলে গিয়ে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি করে দেবে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি না ট্রান্সক্রিপশন বলি। আর তারপর কি হচ্ছে না এই আরএনএ গুলো কি করছে না ওই অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। সো এই যে ঘটনাটা তাকে আমরা কি বলছি না ট্রান্সলেশন বলছি। আর এই অ্যামাইনো অ্যাসিড গুলো কি হচ্ছে না ফোল্ড করে করে কয়েল করে করে কি তৈরি করছে না এই প্রোটিনটাকে তৈরি করছে। এই হলো কি না মেইন জিনিসটা। এগুলো হচ্ছে 10 নাম্বারের জন্য মোরালেস রেডি করে রাখবি। এরপরে দেখ এত ফাস্ট পড়িয়েও শেষ করতে পারি না এই ইউনিটটা। এরপরে দেখ ডার্মাটোগ্লাইফিক্স। ডার্মাটোগ্লাইফিক্স রয়েছে, সেই জায়গাটায় কি আছে? ও তার আগে একটুখানি বলে নি, জানিস তো বাবা আরো কিছু জিনিস তোদের বাদ দিয়ে চলে গেলাম যেটা এই স্লাইডটায় নেই। মেন্ডেলের লয়ের কিছু এক্সেপশন তোদের আছে, তার মধ্যে কি আছে? একটা হচ্ছে কি না পলিজেনিক ক্যারেক্টার্স, আর একটা আছে কি না পলিমরফিক ক্যারেক্টার্স। দেখবি অনেক সময় শর্ট নোটস আছে জেনেটিক পলিমরফিজম বা আসে কি না এমনি পলিমরফিজম। সো দুটোর মধ্যে কি আছে? খুব সামান্য কিছু ডিফারেন্স রয়েছে। পলিমরফিজম এই কথাটাকে আমরা কি ভাঙিস যদি, তাহলে কি হবে? দেখ পলি মানে হচ্ছে কি না মোর দ্যান টু, আর মরফিক মানে হচ্ছে কি না তোর মরফোলজিক্যাল ক্যারেক্টার্স বা ফিচার্স। তাহলে দেখ যে কোনো ক্যারেক্টার্স তার যদি আমার কি থাকে না মোর দ্যান যে কোনো একটা ট্রেটসের যদি আমার মোর দ্যান 2 ক্যারেক্টার থাকে তাহলে আমরা তাকে কি বলছি না পলিমরফিক ট্রেট বলছি। তাহলে ট্রেট আর ক্যারেক্টার আমি দুটো আলাদা আলাদা টার্মে কিন্তু ইউজ করলাম। ধর আমি বলছি ট্রেট মানে কি না মেইন যে জিনিসটা মানে সেক্স, এটা হচ্ছে কি না ট্রেট, আর তার কি আছে না দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল। বোঝাতে পারলাম? যেমন হচ্ছে কি না এবিও ব্লাড গ্রুপ, এইটা হচ্ছে কি না আমার ট্রেট, এর কি কি ক্যারেক্টার হতে পারে? এ বি এবি ও, মানে চারটে কি আছে না ওর ক্যারেক্টার। বুঝলি? তাহলে যে ট্রেটগুলোর মোর দ্যান 2 ক্যারেক্টার্স রয়েছে তাদেরকেই আমরা কি বলছি না পলিমরফিক ট্রেটস। সো এর এক্সাম্পল এক্ষুনি আমি দিলাম, সেটা হলো কি না এবিও ব্লাড গ্রুপ। এবার দেখ মেন্ডেলের ল অনুযায়ী একটা ট্রেটের কতগুলো ক্যারেক্টার থাকতে পারে? 3টে ক্যারেক্টার থাকতে পারে। একটা হলো কি না লম্বা হয়েছে, আর একটা হচ্ছে কি ক্যাপিটাল টি স্মল টি মানে হচ্ছে মাঝারি বলতে পারিস, আর একটা হলো কি না বেটে স্মল টি স্মল টি। সো দুটো অ্যালিল দিয়ে সবসময় কি হয় না 3টে টাইপ
টাইপের ক্যারেক্টারই ফর্ম করা সম্ভব, তাই তো? ক্যাপিটাল টি আর স্মল টি, এটা দিয়ে তুই কতগুলো পারমুটেশন কম্বিনেশন করে কতগুলো করতে পারবি? তিনটের বেশি কিছুতেই করতে পারবি না। সো এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমি দেখছি কি না 4টে ক্যারেক্টার্স, তাহলে দুটো অ্যালিল দিয়ে কি করে করবে? তাহলে মেন্ডেলের কথাটা ভুল, যে সব ক্যারেক্টার্স এর কি থাকবে না, সব জিনের কি থাকবে না, দুটো অ্যালিল থাকবে না, তার থেকে বেশি অ্যালিলও থাকতে পারে, তাই না? তাহলে সেই যে ঘটনাটাকে, তাকে আমরা কি বলি? মাল্টিপল অ্যালিলিজম। আর এই যে ক্যারেক্টার্স গুলো, তাদেরকে আমরা কি বলি? পলিমরফিক ট্রেটস। কি রে ছেলে মেয়েগুলো, বুঝলি? হ্যাঁ ম্যাম। তাহলে এই যে পলিমরফিক ট্রেটস, তাহলে এর এক্সাম্পল কি আছে না? সেটা হচ্ছে কি না এবিও ব্লাড গ্রুপ, বা আমাদের কি আছে, কতগুলো হ্যাপ্টোগ্লোবিনস আছে, সেগুলো হচ্ছে কি না পলিমরফিক ট্রেটস এর এক্সাম্পল আমরা বলি। এবার দেখ, একটা কি এক্সাম্পলটা বললেন? হ্যাপ্টোগ্লোবিন এইচপি দিয়ে যেটাকে ডিনোট করা হয়, HP11, HP12, HP22, এইসব আছে ভ্যারিয়েশন। আচ্ছা, এবারে এই যে কি বলে, এই যে ট্রেটস গুলো, তার আমি বললাম কি না মোর দ্যান 2 ক্যারেক্টার্স আছে। সব থেকে কম ক্যারেক্টারের লোক যেটা দেখা যায়, ধর এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা সব থেকে কম দেখতে পাই কার ফ্রিকোয়েন্সি না, এবির ফ্রিকোয়েন্সি, ঠিক তো? তাহলে তো আমরা অনেক সময় বলতেই পারি যে এটা মিউটেশনের জন্য হয়েছে, এটা কোনো আলাদা কি নাই ক্যারেক্টার না, তাই না? সো ফোর্টস বলে একজন ছিলেন, তিনি 1940-তে পলিমরফিক ট্রেটস এর যে ডেফিনেশনটা দিয়েছিলেন, তাতে উনি কি বলেছিলেন, যেটা সব থেকে কম ফ্রিকোয়েন্সিতে রয়েছে যে ফর্মটা, তার ফ্রিকোয়েন্সিও যে রিকারেন্ট মিউটেশন হচ্ছে না, মানে 2% এর থেকে কি হবে না, তার থেকে ফ্রিকোয়েন্সিটা বেশি হবে, তাহলেই আমরা তাকে কি বলবো না পলিমরফিক ট্রেটস বলবো। হলো? এবার এই পলিমরফিক ট্রেটস গুলো তাহলে কি হচ্ছে না, একটা আমরা তো জানি যে এই যে অ্যালিল গুলো, সেগুলো কোথায় থাকে না জিনের মধ্যে থাকে, যেখানে থাকে ওকে আমরা কি বলি? লোকাস বলি। এবার দেখ, একটা লোকাসে যদি কি থাকে না 3টে অ্যালিল থাকে ফর এক্সাম্পল, তাহলে কি হবে? ওখানে তো আমরা দেখছিলাম কি না একটা লোকাসে দুটো অ্যালিল ছিল, ক্যাপিটাল টি অথবা স্মল টি, তো একটা বাবার ছিল একটা মায়ের ছিল, ঝামেলা মিটে গেল। কিন্তু এর তো আছে 3টে, তাহলে একটা বাবার কাছে থাকলে, একটা মায়ের কাছে থাকলে, আর একটা কোথায় যাবে? কোথায় আছে ও? ওরা কিন্তু কি আছে, ওই অ্যালিল গুলো একটাই লোকাসে আছে, কিন্তু এমন কন্ডিশনে আছে, ধর তোরা তিনজনে মিলে কি করেছিস, একটা বাড়ি ভাড়া নিয়েছিস, একটা ঘর ভাড়া নিয়েছিস, এমনি শর্তে নিয়েছিস, ধর অমিয় রয়েছে আর সুমিত রয়েছে আর তার সাথে সুদীপ রয়েছিস। সো অমিয় যখন থাকবে তখন সুদীপ আর সুমিত থাকবে না, যখন সুদীপ থাকবে তখন সুমিত আর অমিয় থাকবে না, মানে এক যখনই কেউ আসবে এসে দেখবে কি না ঘরের মধ্যে একজনই আছে, বুঝলি? তাই জন্যই কি হচ্ছে, আমাদের যে ব্লাড গ্রুপ গুলো, ধর আমাদের এ ব্লাড গ্রুপ, তাহলে কি হতে পারে, আইদার আমার এ আসতে পারে, এও আসতে পারে আর একটা জায়গা থেকে, মানে ফাদারও আমাকে এ দিল, মাদারও আমাকে এ দিল, বা আমার হতে পারে কি না মাও আমাকে এ দিয়েছে আর বাবা আমাকে ও দিয়েছে, তাহলেও কি হচ্ছে, এই ব্লাড গ্রুপ হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি কি না, বাবা মা প্রত্যেকেই কি করছে, একটা করে অ্যালিল দিচ্ছে বলে কি হচ্ছে, আমার কাছে দুটো অ্যালিলই আসছে, কখনোই এমনি আসছে না কারোর ক্ষেত্রে এ বি ও সব এসে গেল, কখনোই হয় না। বোঝাতে পারলাম কি? তাহলে যার ক্ষেত্রে যার পেরেন্টের একজনের শুধু এবি আছে, তার আর হচ্ছে, হ্যাঁ, তার ক্ষেত্রে কি হবে? যার প্যারেন্টস এর মধ্যে যে কোনো একজনের বল এ বি আছে, তাই তো? হ্যাঁ তাহলে সে কি করতে পারে, তার বাচ্চাটাকে নয় এ দেবে নয় বি দেবে। হ্যাঁ, এ দেবে বি দেবে, অথবা এবিও কি দিতে পারে? না, কি করে দেবে? ও তো যে কোনো একটাই দেবে। যার এ আছে তার কি আছে, তার মানে কি না, তার হচ্ছে এ এ, তার কন্ডিশন মানে জেনোটাইপটা তার এ এ অথবা এ ও, সেও তো আমাকে নয় এ দিচ্ছে নয় ও দিচ্ছে। আমি যখন ব্লাড গ্রুপ করাবো তখন দেখবি আরেকটু ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো। এখানে মনে হয় স্লাইডটা ছিল, এই দেখ, এটা
হচ্ছে চাইল্ডের ব্লাড টাইপ, এটা হচ্ছে ফাদার্সের ব্লাড টাইপ, এটা হচ্ছে মাদার্সের ব্লাড টাইপ। ঠিক আছে, যদি মাদার্সের ব্লাড টাইপ কি থাকছে এ থাকে, তাহলে এর কন্ডিশনটা কি হতে পারে? একটা স্লাইড ছিল মনে হয়। এ মানে কি মাদারটা, এ এ বা এ ও, বুঝছিস? আর বাবাটাও কি হচ্ছে না এ এ বা এ ও। এবার বাবাটাও হ্যাঁ। যদি আমাকে এ দেয়, মাটাও যদি এ দেয়, তাহলে কি হব আমি এ। এবার বাবাটা কি দিয়েছে আমাকে এ দিয়েছে, মা কি দিয়েছে ওর তো একটা ও আছে, ও আমাকে ওটা দিয়েছে, তাহলেও আমি কি হব এ। কিন্তু বাবা আর মা দুজনের কাছে কি আছে আর একটা করে ও আছে, সো দুজনেই যদি আমাকে ও দেয় তাহলে আমি কি হব না ও। কারণ কি এই ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ আর বি দুটোই ডমিনেন্ট, শুধু ওটা হচ্ছে কি না রেসেসিভ। আচ্ছা। এটা যখন আমি বোঝাবো আবার, তখন আমি আরেকটু ভালো করে এখানে আরেকটা ডায়াগ্রাম ইউজ করব। ম্যাম এটা সেম ফর্মুলা কি আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রেও হয়? আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে দুটো আছে বাবা, ওদের মাল্টিপল অ্যালিল নেই, ওদের হচ্ছে একটা আরএইচ প্লাস আর আরএইচ নেগেটিভ। সেই জন্য এই যে কন্ডিশন, আরএইচ পজিটিভ যাদের আছে তাদের হচ্ছে কি আইদার সে হতে পারে আরএইচ পজিটিভ মানে দুটোই পজিটিভ অ্যালিল আছে, অথবা হতে পারে কি একটা পজিটিভ অ্যালিল আছে একটা নেগেটিভ অ্যালিল আছে। যেহেতু পজিটিভটা হচ্ছে ডমিনেন্ট সেই জন্য কি হচ্ছে ওর আরএইচ পজিটিভই হবে, আর যে হচ্ছে আরএইচ নেগেটিভ তার ক্ষেত্রে কি হচ্ছে না দুটোই আরএইচ নেগেটিভ। তার মানে বাবা আর মা দুজনেই কি ছিল এই কন্ডিশনে ছিল, তাই জন্য দুজনেই কি দিয়েছে আমাকে এই অ্যালিলটা দিয়েছে, বুঝলি? ওকে। সো পলিমরফিক ট্রেট কি বুঝতে পারলি তোরা? এক্সাম্পল দিবি, দিয়ে গল্প শেষ করবি। এবার অনেক সময় আসে কিনা জেনেটিক পলিমরফিজম। জেনেটিক পলিমরফিজমের ক্ষেত্রে কি হচ্ছে না আমরা জানি কিনা একটা জায়গায় যে ডিএনএ সিকোয়েন্স তাতে কি থাকতে পারে, এ থাকতে পারে, টি থাকতে পারে, জি থাকতে পারে, সি থাকতে পারে, তাই না? তাহলে দেখ যে জায়গায় নর্মাল লোকের এ আছে ধর, মানে এ বেসটা আছে, এবার যারা অ্যাবনর্মাল লোক বলবো না, যাদের মধ্যে ভ্যারিয়েশন আমরা কি ভাবে হতে পারে, একটা হতে পারে এর বদলে ওখানে টি হতে পারে, অথবা জি হতে পারে, অথবা সি হতে পারে। তাহলে আমি কি দেখছি এখানে 4 ধরনের ভ্যারাইটি তো দেখতে পাচ্ছি, তাহলে মোর দ্যান 2 ভ্যারাইটি দেখতে পাচ্ছি। তাহলে এই পার্টিকুলার জায়গাতে আমি কি বলছি ওকে জেনেটিক পলিমরফিজম, বুঝছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর একটা তোদের আছে সেটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কি না পলিজেনিক ট্রেট। সেখানেও কি হচ্ছে মেন্ডেল বলেছিলেন যে যে কোনো একটা ক্যারেক্টারের জন্য একটা জিনই কি না রেসপন্সিবল, তাই তো? কিন্তু আমরা দেখতে পাই যে অনেক ক্যারেক্টার্স আছে যার জন্য রেসপন্সিবল কি না মোর দ্যান 1 জিন, ঠিক আছে, বা মোর দ্যান 2 জিন, তাদেরকেই আমরা কি বলছি পলিজেনিক ক্যারেক্টার্স বলছি। সো এই যে পলিজেনিক ক্যারেক্টার্স গুলো, তাহলে আমরা তুই দেখতে পাচ্ছিস কি সো এই পলিজেনিক ক্যারেক্টার্স এর ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস কি অনেকগুলো জিন হচ্ছে রেসপন্সিবল। এই জিনগুলো কোথায় থাকে? তোদের মনে হতে পারে যে একটা ক্রোমোসোমে যদি একটা জিন থাকে তাহলে ওই একটাই তো ক্যারেক্টারকে ও এক্সপ্রেস করবে, সেই জন্য ওই ক্রোমোসোমটাতেই সবাই মিলে থাকবে না। অনেক সময় দেখা যায় কি না তারা ডিফারেন্ট ক্রোমোসোমে থাকে, ঠিক আছে? এবার মেন্ডেল তো আরেকটা কথাও বলেছিল যে দুটো এলিল থাকবে, তার মধ্যে একটা ডমিনেন্ট একটা রেসেসিভ হবে। সো এই ক্ষেত্রে তো তার হওয়ার সম্ভাবনা নেই, তাই না?
তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ওই যে জিনগুলো, সেই জিনগুলো কোনোটাই ডমিনেন্ট বা কোনোটাই রেসেসিভ না। ওদের কি হচ্ছে, অ্যাডিটিভ এফেক্ট হচ্ছে কি না আমাদের ফেনোটিপিক এক্সপ্রেশন দেয়। যেমন ধর আমি বলছি যে আমাদের হিউম্যানে প্রচুর ক্যারেক্টার্স আছে যেগুলোর ভ্যারিয়েশন প্রচুর, মানে একজনের সাথে আর একজনকে তুই কখনোই কি পাবি না, সিমিলার পাবি না। তো সেই জায়গাগুলোতে তুই কি দেখছিস না, হাইট, ওয়েট, স্কিন কালার, আইকিউ, এই যে জিনিসগুলো, এখানে তো প্রচুর ভ্যারিয়েশন। এই ক্যারেক্টার্সগুলো হচ্ছে কি না পলিজেনিক ক্যারেক্টার্স, ইভেন ডার্মাটোগ্লাইফিক্স। সেই জন্য কি হয়, ফিঙ্গারপ্রিন্টিং কারোর সাথে কারোর মেলে না, ওটা একটা ইউনিক ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার। তো এই যে ক্যারেক্টার্সগুলো, এই ক্যারেক্টারগুলো যখন আসছে তখন কি হচ্ছে না, তখন ওদের যে জিনগুলো আছে সেগুলো কি হচ্ছে না অ্যাডিটিভ এফেক্ট দিচ্ছে। কি হলো, অ্যাডিটিভ এফেক্ট মানে কি, ধর আমি বলছি যে আমার হাইটের জন্য রেসপন্সিবল হচ্ছে এ বি সি বলে তিনটে জিন, ঠিক আছে। এবার এ বি সি জিনের দুটো করে অ্যালিল আছে, একটা বাবা দিয়েছে একটা মা দিয়েছে। এবারে যে অ্যালিলটা আমাকে বাবা দিয়েছে এই জিনের জন্য, তার প্রত্যেকটা জিনেরই কি আছে, একটা এফিকাসি তো আছে 0 থেকে 100% অবধি। তো বাবা আমাকে যেটা দিয়েছে যে অ্যালিলটা, দেখা গেল কি না সেটার এফিকাসি কত না 20%। সো তারপরে বি জিনটা যে অ্যালিলটা দিয়েছে তার এফিকাসিও 20%, আর সি যে জিনটা দিয়েছে তার এফিকাসিও আমার কত এসছে না 10%। সো সব মিলিয়ে টোটাল যোগ করলে আমার কত আসছে না 50%। সেই জন্যই আমার কি হচ্ছে, একটা মিডিয়াম হাইট হচ্ছে। আমার বাবা মা দুজনেই লম্বা, কিন্তু আমি কি হচ্ছি না বেটে হচ্ছি। বোঝা গেল? সো পলিজেনিক ক্যারেক্টার্সের ক্ষেত্রে জিনগুলোর এফেক্ট কি হচ্ছে না অ্যাডিটিভ এফেক্ট অফ জিন, সেটা কি করছে না তার ফেনোটিপিক এক্সপ্রেশনের জন্য রেসপন্সিবল। আর তারা কি হচ্ছে, তারা কিন্তু ডিফারেন্ট লোকাসে অবস্থান করছে, সেটা যে সেম ক্রোমোসোমে হবে এমন কোনো কথা নেই। আর একটা কি না, এই যে ক্যারেক্টার্সগুলো, সেই ক্যারেক্টার্সগুলোর ওপরে যেমন জেনেটিক একটা ইনফ্লুয়েন্স আছে, এর সাথে সাথে তাদের ওপরে কি আছে না কিছু এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে। সেই জন্য এদেরকে কি বলা হয়, মাল্টি ফ্যাক্টোরিয়াল ট্রেটস। বুঝছিস? ওই ট্রেটগুলোর এক্সপ্রেশনের জন্য কি আছে, যেমন ভাবে জিনটাও রেসপন্সিবল, ঠিক তেমনি ভাবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোও রেসপন্সিবল। ফর এক্সাম্পল হাইটের জন্য আমার কি আছে, যে লম্বা হওয়ার যে জিনগুলো সবকটাই আমাদের বাবা মা ধর আমাকে দিয়েছে, কিন্তু দেখা গেল যখন আমি হয়েছি তারপর থেকে আমি প্রপার কি পাইনি, পুষ্টিটা পাইনি, নিউট্রিশন পাইনি, বা আমি কি করেছি, ওয়ার্ল্ড লাইক একটা কন্ডিশনে আমি বড় হয়েছি, যেখানে সবসময় একটা টেনশন, এই ধরনের একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আমি গেছি। বা আমার কি হয়েছে না, ছোটবেলা থেকেই আমি প্রচণ্ড ভুগি, কোনো একটা আমার ক্রনিক ডিজিজ রয়েছে। তো সেই ধরনের ফ্যাক্টরসগুলো থাকলে কি হবে, ওই যে লম্বা হওয়ার জিনগুলোকে ওকে আর কি করছে না, কেউ ট্রিগার আপ করছে না। ওই ট্রিগার আপ করার জন্য আমার কি দরকার, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোকে আমার দরকার ছিল। বুঝলি? সো ম্যাম এটা অনেকটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, মানে হ্যাঁ ন্যাচারাল। অবশ্যই এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে। যখন আমরা অ্যাডাপ্টেশন করব দেখবো শীতের দেশের লোকেরা, ওরা অ্যাভারেজ ওদের হাইট অনেক কম হয়, আর যারা হ্যাঁ, কম ইকুয়েটরের হয়। পিছনে থাকে তাদের অ্যাভারেজ হাইট অনেক বেশি হয়। সো অনেকগুলো ফ্যাক্টরস আছে, তখন আমরা পড়বো। সো একটা মোটামুটি ভাবে আমি বোঝানোর জন্য তোদেরকে এই কথাটা বললাম। হলো? তাহলে এই ক্যারেক্টার্সগুলোকে আমরা কি বলছি, পলিজেনিক ক্যারেক্টার্স, এবং তাদের যে ইনহেরিটেন্স প্যাটার্ন বা তাদের যে ফ্যাক্টরসগুলো সেগুলোকে আমরা কি বলছি না মাল্টি ফ্যাক্টোরিয়াল ট্রেটস। বোঝাতে পারলাম? আর এই যে ক্যারেক্টার্সগুলো, এগুলোর আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, এদেরকে যদি তুই একটা ভিলেজে গেছিস, ওই ভিলেজে কি করছিস, সবার হাইট নিচ্ছিস, নিয়ে কি করছিস, ওই হাইটগুলোকে গ্রাফে প্লট করছিস। গ্রাফে প্লট করলে তোরা কি দেখবি না, একটা বেল শেপেড কার্ভ দেখবি।
ঠিক আছে, উল্টানো ঘন্টার মতো একটা কার্ভ তোরা দেখতে পাবি ওখানে হয়েছে, অর্থাৎ যেমন ওখানে বেটে লোকজনও দেখতে পাবি, মিডিয়াম লোকজনও দেখতে পাবি, আবার কি দেখতে পাবি না লম্বা লোকজনও দেখতে পাবি, বুঝলি? হ্যাঁ ম্যাম। আর মেনলি এই ক্যারেক্টার গুলো কি হয়, কন্টিনিউয়াস ক্যারেক্টার হয়। যখন আমরা ইউনিট 18-এ পড়বো তখন ডেটা কত ধরনের আছে সেগুলোকে আমরা পড়বো, তখন আমি দেখবি বলবো যে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। সো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল গুলো মেনলি কি হয় না এই পলিজেনিক ইনহেরিটেন্স প্যাটার্ন ফলো করে। তাহলে দেখ আজকে কিন্তু 7টা ইনহেরিটেন্স প্যাটার্ন পড়বি, একটা অটোসোমাল ডমিনেন্ট, একটা অটোসোমাল রেসেসিভ, একটা সেক্স লিঙ্ক ডমিনেন্ট, একটা সেক্স লিঙ্ক রেসেসিভ ওয়াই লিঙ্কড, তার সাথে সাথে তোরা কি দেখলি একটা হচ্ছে পলিমরফিক ইনহেরিটেন্স বা মাল্টিপল অ্যালিল ইনহেরিটেন্স, আর একটাকে কি বললি না পলিজেনিক বা মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স। বোঝা গেল? প্রথমের 5টা হলো কি না মেন্ডেলের লকে ফলো করে, আর লাস্টের দুটো কি হচ্ছে মেন্ডেলের ল এর এক্সেপশন। তাই যখনই এই কোয়েশ্চেন গুলো আসবে এই কথাটা যেন থাকে যে মেন্ডেলের ল এর এক্সেপশন, বুঝলি? হ্যাঁ ম্যাম। এই ইউনিটটা হয়ে গেলে আমি একটা এক্সাম নেব, তো সেইভাবেই তারা সবাই রেডি হোস। আচ্ছা, আর একটা ম্যাম এর আগে কি কি চ্যাপ্টার পড়ানো হয়েছে? হ্যাঁ বাবা বলছি, একটুখানি আমি ক্লাসটা শেষ করি তারপর তোকে বলছি একটু। আর এর সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি না কোডমিনেন্ট, আর একটা তোদের আছে মেন্ডেল, এখানেও তাই, এটা হচ্ছে কি এক্সেপশন ফ্রম মেন্ডেলস ল। সেখানে উনি কি বলেছিলেন যে কোনো একটা জিনের যে কোনো দুটো অ্যালিল থাকবে, সেই দুটো অ্যালিল কি হবে একটা ডমিনেন্ট আর একটা কি হবে না রেসেসিভ, একটা প্রকট বৈশিষ্ট্য একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই তো? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটোই কি হচ্ছে না ডমিনেন্ট হিসাবে রয়েছে। ঠিক আছে, আমরা বলি যে একটা আকাশে কি দেখবি না দুটো চাঁদ কখনোই দেখবি না, তাই তো? যখন তোরা প্রেম করিস, যখন ট্রায়াঙ্গেল লাভ হয় তখন এই কথাটা আমরা খুব বলি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি আছে না দুজনেই সমানভাবে কি হচ্ছে না এক্সপ্রেস করছে। যেমন হচ্ছে কি না এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে, যেখানে আমিও বললি যে ওখানে কি হচ্ছে এ আর বি দুটোই ডমিনেন্ট, সেই জন্য ওরা কি করছে না দুজনেই দুজনকে এক্সপ্রেস করে দিয়ে একটা নতুন ব্লাড গ্রুপ তৈরি করে দিচ্ছে, তাকে আমরা কি বলছি না এবি ব্লাড গ্রুপ, বুঝলি? তো এটাও কি না এক্সেপশন ফ্রম মেন্ডেলস ল। আচ্ছা, আজকের ক্লাসে যে ইয়েগুলো সেগুলো একটু কোয়েশ্চেন গুলো দিয়ে নিই, তারপর সৌম্যর কোয়েশ্চেন বলছি। ম্যাম স্লাইডটা শেয়ার করবেন, আগের দিন ভুলে গেছিলাম। কিটা শেয়ার করবো? এই স্লাইড গুলো। ও করিনি। আচ্ছা, এটা শেষ না হয়নি তো, এই স্লাইডটা এখনো চলছে, দেখছিস না এখানে না ওটা 49টা রয়েছে। না, সে তো বুঝছি, কিন্তু কোয়েশ্চেনের আনসার লিখতে গেলে না আচ্ছা অনেক স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, হুম। ভুলে গেছিলাম আসলে। প্রথমেরটাই হচ্ছে শর্ট নোট, সেটা হচ্ছে ভিএমটিআর, লিখছিস বাবা? হ্যাঁ তারপরটা লিখছি। হচ্ছে এসটিআর মানে শর্ট ট্যান্ডেম রিপিটস, কোডমিনেন্ট, এগুলো সব হচ্ছে কি না 10-এর কোয়েশ্চেন, ঠিক আছে? আর 20-র জন্য রেডি করবি হচ্ছে অটোসোমাল রেসিসিভ ইনহেরিটেন্স প্যাটার্ন, আর একটা হচ্ছে সেক্স লিঙ্কড রেসিসিভ ইনহেরিটেন্স প্যাটার্ন। আমি যেই ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাট ম্যাম ফলো করেই অটোজোমাল অ্যান্সার লিখবি। রেসিসিভ। হ্যাঁ বা বল। ম্যাম অটোজোমাল রেসিসিভ আর একটা কোশ্চেনটা হচ্ছে আরেকবার। সেক্স লিঙ্কড রেসিসিভ ইনহেরিটেন্স। সবকটাই তাই, হোয়াট ডু ইউ মিন বাই অটোসোমাল রেসিসিভ ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সেক্স লিঙ্কড রেসিসিভ ইনহেরিটেন্স।
কোয়েশ্চেন হচ্ছে কি না, what do you mean by polymorphism? Illustrate your answer with a suitable example. What do you mean by polymorphism? Illustrate your answer with a suitable example. Next question. Why polygenic inheritance pattern is also known as multifactorial trait? Remember why polygenic inheritance? Pattern, polygenic trait is called multifactorial trait. বুঝলে? আর একটা শর্ট নোটস লিখবি, প্রোটিন সিনথেসিস। দীপিকা রে, সব বুঝেছিস? তুই তো একটা কথাও বললি না সারা ক্লাসে। হ্যাঁ ম্যাডাম বুঝেছি। হ্যাঁ হয়েছে তাহলে? হ্যাঁ